যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। পেশাগত দিক থেকে জীবনে ভয়ের কোনো ব্যাপার বা খুব খারাপ অভিজ্ঞতা হলেও সেই পেশা থেকে কি নিজেকে বিরত রাখা যায়, নাকি সারা জীবন ধরে অজানা ভয় নিয়েই চালিয়ে যেতে হয় সেই পেশাগত জীবন? ঠিক এমন একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন আমার প্রিয় একজন লিসেনার সৌমিক দাস। তার বাসা নড়াইল জেলার বড়দিয়ায়। এর আগেও তার পাঠানো একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম ভূত.com-এ। অনেক কষ্ট করে ঘটনাটি সংগ্রহ করেছেন তিনি, এজন্য তাকে ধন্যবাদ। আমি তানভীর তুষার সেই ঘটনাটি নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর এবং স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। সরাসরি ঘটনায় যাওয়া যাক। সাল 2012। প্রত্যন্ত এক গ্রামের ছেলে সোহাগ। ছোট থেকে অভাবের সংসারে তার বেড়ে ওঠা। ছোটবেলার শখ করে মাছ ধরার সেই আমেজটাকেই সে বড় হয়ে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছে। তার বাড়ির পাশেই গড়াই নদীর শাখা। সে সময় নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। তার দিন বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। প্রতিদিন মাঝরাতে নৌকা নিয়ে বেরিয়ে পড়ত মাছ ধরতে, আর ভোরে আজানের সাথে সাথেই ফিরে আসত গ্রামের হাটে। প্রতিদিন এটাই তার জীবনের রুটিন। সেই সময় তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে নদীর বাঁকে একটা শ্মশান ছিল। সেই শ্মশানের সাথে লাগোয়া একটা ছোট মন্দিরের মতো ঘর, তার পাশে একটা মাঠ, আর এর কোণে কিছু গাছ। এরপর থেকে শুধু ফসলি জমি, কোনো জনবসতি নেই তার প্রায় 2 কিলোমিটারের মাঝে। দিনের বেলা জমিতে লোকজন কাজ করলেও রাতে এদিকে মানুষের খুব একটা যাতায়াত নেই। এমনকি রাতে মাছ ধরার জন্যও কেউ এদিকটায় আসে না। শীতের শুরু, এ সময়ে নদীর পানি অনেকটাই কমে যায়, ফলে মাছও কমে আসে পানির সাথে পাল্লা দিয়ে। এই সময়টাতে সোহাগের এই পেশা নিয়ে বেশ ভালো ঝামেলা পোহাতে হয়। নদীতে মাছ নেই, তার 3 বেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। শ্মশানের ওদিকটায় নদীর গভীরতা অনেক, সাধারণত ওখানকার পানি শুকায় না, তাই নদীর মাছ সেই খাঁড়ির মতো জায়গায় নেমে যায় এই সময়ে। কিন্তু সমস্যা হলো দিনের বেলায় সব মাছ নদীর একদম গভীরে চলে যায়, তাই সেখানেও দিনে খুব একটা মাছ পাওয়া যায় না। কিন্তু রাতে মাছ খাবারের খোঁজে অগভীর পানিতে চলে আসে, ফলে অল্প সহজেই স্বল্প সময়ে অনেক মাছ ধরা যায়। সেবার নদীতে প্রায় 3 দিন ধরে তেমন কোনো মাছ পাচ্ছিল না সোহাগ। তাই সে চিন্তা করল অনেক হয়েছে, এবার রাতে শ্মশানের পাশের খাড়িতে মাছ ধরতে যাবে। আর সে তার আশেপাশের কয়েকজনকে জানালো মাছ ধরতে যাবার কথা। কিন্তু সবাই শোনার সাথে সাথে এক বাক্যে না করে দিল, আর তারা সোহাগকেও নিষেধ করে দিল রাতে যেন ওদিকটায় মাছ ধরতে না যায়। কিন্তু তার আর্থিক অবস্থা আরো শোচনীয় হলে সে সিদ্ধান্ত নেয় যা হোক রাতে ওখানে মাছ ধরতে যাবেই। তার গ্রাম থেকে অনেকটা দূর হওয়ায় বেশ আগেই নৌকা নিয়ে বের হতে হবে তাকে, আর প্রায় 2 কিলোমিটার নৌকা চালিয়ে যেতে হবে তাকে। তাই বিকেল থেকেই সকল সরঞ্জাম ঠিক করে প্রস্তুতি নেয় সে। নৌকার মাঝে একটা লাঠি বেঁধে তাতে একটা হারিকেন বেঁধে ঝুলিয়ে নিল সে। 2টা মশাল বানিয়ে নিল নৌকায়। এরপরে মাছ ধরার জন্য মুঠো জাল আর অনেক ফলাযুক্ত একটা ক্যাটা নিল সে। রাতের খাওয়া শেষ করে আনুমানিক রাত 10টার দিকে নৌকা দিয়ে রওনা দিল সে। গ্রামের সীমানা থেকে বের হতেই ঠান্ডা যেন আরো বেড়ে গেল। নদীর 2 পাশে ছোট বড় গাছের সারি, তারপরেই ফসলের মাঠ। আধখানা চাঁদের আলোয় নদীর পানি যেন ঝলমলে হয়ে আছে। লাঠির সাথে ঝোলানো হারিকেনে পিটপিট করে আলো জ্বলছে, আর নৌকা নিয়ে এগিয়ে চলেছে সোহাগ। নদীর পানি এসে নৌকার সাথে ধাক্কায় যে শব্দ তৈরি হয়েছে, তাছাড়া আশেপাশে আর কোনো শব্দ কানে আসছে না সোহাগের। এভাবে প্রায় ঘণ্টা দেড়েক নৌকা চালানোর পরে সোহাগ চাঁদের আলোয় দূরে থেকে আবছা দেখতে পেল শ্মশানটাকে। দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। চাঁদের আলোয় শ্মশানটাকে যেন জীবন্ত মনে হচ্ছে তার।
সে মুঠো জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিল। আসলেই রাতের বেলা যে এখানে এত মাছ ধরা পড়ে তা প্রথমবার জাল তোলার পরেই বুঝতে পারল সোহাগ। সে প্রচুর মাছ ধরতে লাগলো আর শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলো। শ্মশানের কিছুটা কাছে যেতেই সে দেখল একটা জায়গা থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে আকাশের দিকে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কয়লার অঙ্গার। দেখে মনে হচ্ছে সদ্য একটা লাশ পোড়ানো হয়েছে এখানে। কিন্তু শ্মশান আর মাঠ একদম জনমানব শূন্য। সে আশেপাশে আর কোনো প্রাণের অস্তিত্ব যেন নেই। এটা মনে হতেই তার বেশ অস্বস্তি শুরু হলো। কিন্তু এতদিন পরে এত মাছ পাওয়ার আনন্দে সে এই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার মাছ ধরায় মনোযোগ দিল। সে শ্মশানের অপর পাশে নদীর পাড় ঘেঁষে মাছ ধরতে লাগলো। নদীর এপাশটায় বিশাল বড় ভুট্টা ক্ষেত। গাছগুলোতে বেশ বড় বড় ভুট্টার মোচা এসেছে। দেখেই লোভ ধরে গেল সোহাগের। সে ভাবল, এই রাতে কেউ তো নেই, যাই কিছু ভুট্টার মোচা তুলে নৌকায় নিয়ে আসি। সে বাড়ি থেকে আনা মশাল দুইটার একটা জ্বালিয়ে নিল। নৌকা পাড়ে একটা ছোট গাছের সাথে বেঁধে ভুট্টা খেতে নেমে পড়ল। ভুট্টা ক্ষেতের ভেতরের দিকের গাছগুলোতে অনেক বড় বড় ভুট্টা ধরেছে। সে মশাল হাতে একটা জমির আইল ধরে একটু ভেতরের দিকে চলে গেল। সে বড় দেখে ভুট্টা ছিঁড়তে লাগলো আর ভেতরের দিকে যেতে লাগলো। আকাশের চাঁদ তখন হেলে পড়েছে অনেকটাই। বাতাসের দোল খেলে যাচ্ছে ভুট্টার গাছে। সেই বাতাসে ভুট্টার গাছের পাতা একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে শনশন শব্দ তৈরি করছে। এই শব্দের কোনো পরিবর্তন নেই, একটানা চলছে। এরই মাঝে তার কানে একটা আলাদা শব্দ ভেসে আসলো। খুব মনোযোগ দিয়ে চেষ্টা করেও শব্দটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাতার শব্দের থেকে যে আলাদা তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। হঠাৎ তার কানে একটু জোরালো ভাবে সেই শব্দটা কয়েক মুহূর্তের জন্য ভেসে আসলো। সে স্পষ্ট শুনতে পেল একটা ছোট বাচ্চার কান্নার শব্দ। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। এত রাতে এই ভুট্টা ক্ষেতের মাঝে এমন ছোট বাচ্চার কান্নার শব্দ কেন? একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তার মনে। আর এর মাঝেই কান্নাটা আরো একবার শুনতে পেল সে। এবার মনে হচ্ছে শব্দের উৎসটা তার কাছেই। কৌতূহল হয়ে সে শব্দের উৎস খুঁজতে শুরু করে দিল। ওদিকে হাতের মশালের আলো প্রায় নিভু নিভু। এর একটু পরেই একটানা কেঁদে চলেছে সেই ছোট বাচ্চা। তার কান্নার শব্দে যেন ভারী হয়ে উঠেছে চারপাশ। সেই কান্নার শব্দের মোহে পড়ে সোহাগের তখন মাতাল অবস্থা। নিজের ওপরে তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে কি করছে, কোথায় যাচ্ছে, সব যেন তার বোঝার বাইরে। তার মনে হতে লাগলো সে কি এই কান্নার মায়ায় জড়িয়ে যাচ্ছে। তার একটাই তখন উদ্দেশ্য, বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে সে ভুট্টার ক্ষেতের মাঝে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। মশালের হালকা আলোয় সে দেখতে পেল সেই ফাঁকা জায়গায় একটা ফুটফুটে ছোট শিশু একভাবে কেঁদেই চলেছে। ঠিক সেই এক পলক দেখার পরেই মশাল আর বাতাসের বেগের সাথে পাল্লা দিতে পারল না। ধপ করে নিভে গেল তার সকল উজ্জ্বলতা নিয়ে। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে রইল সোহাগ। চাঁদের আলোয় তার চোখ সয়ে আসলে সে দেখল প্রায় 7 থেকে 10 মাস বয়সী একটা বাচ্চা ছোট একটা সাদা কাপড়ে মোড়ানো পড়ে আছে জমিতে। বাচ্চাটার পা দুটো বের করা আর মুখটা বের করা। এই ফুটফুটে বাচ্চাটা তখনও কেঁদে চলেছে। সোহাগ দৌড়ে গেল বাচ্চাটার দিকে। কি যেন এক মায়ায় পড়ে গেল সে। বাচ্চাটাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। কোলে নেয়ার সাথে সাথেই সেই বাচ্চাটার কান্না থেমে গেল। কেমন একটা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে রইল সোহাগের মুখের দিকে। সোহাগের মায়ার সাথে রাগও হতে লাগলো। এই শীতের রাতে কে এত সুন্দর বাচ্চাটাকে এখানে এইভাবে রেখে গেছে? এই কথা ভাবতে ভাবতে সে বাচ্চাটাকে নিয়ে নৌকার দিকে হাঁটা দিল। ভাবল যার বাচ্চাই হোক সে বাড়ি নিয়ে যাবে আর সকালে খোঁজ করে বাচ্চার বাবা মার কাছে পৌঁছে দেবে। কিন্তু সে যতই নৌকার দিকে হাঁটছে ততই বাচ্চাটার মুখের হাসি উজ্জ্বল হয়ে উঠছে।
সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। সে বাচ্চাটাকে নিয়ে যতই নৌকার দিকে আসে, বাচ্চার পা দুটো যেন ততই লম্বা হতে থাকে। সে প্রথমে এটাকে মনের ভুল মনে করল, কিন্তু আরো কিছুটা এগোনোর পরে সে দেখল পা দুটো যেন তার কোল বেয়ে ঝুলে পড়ছে অনেকটা। আরো অবাক ব্যাপার হচ্ছে, বাচ্চার পা দুটো শুধুই মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাকি সবকিছু স্বাভাবিক। সে পা দুটো ভালোভাবে কোলের মাঝে নিয়ে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তারপরেও মনে হচ্ছে তার কোলের মাঝ থেকে পা বের হয়ে যাচ্ছে। সে বাচ্চাটাকে কোলে নিয়ে জোরে হাঁটা দিল নৌকার দিকে। চাঁদের আলোতে নৌকাটাকে আবছা দেখা যাচ্ছে ভুট্টা গাছের ফাঁক দিয়ে। নৌকার কাছে চলে আসার পর সে বাচ্চাটাকে কোলে নিয়ে আর হাঁটতে পারছে না। মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন তাকে অদৃশ্য কিছু দিয়ে আটকে ধরেছে। সে পেছনে তাকাতেই যা দেখল, তারপরে আর তার কোনো কিছু চিন্তা করার শক্তি ছিল না। বাচ্চাটার পা লম্বা হয়ে তার কোল থেকে এতটা ঝুলে পড়েছে যে মাটির সাথে লেগে আছে সেই পা, আর তাই মনে হচ্ছে কেউ টেনে ধরেছে তাকে পেছন থেকে। কিন্তু কোলের মাঝে বাচ্চাটা তখনও স্বাভাবিক, ছোট মায়াবী মুখটা হাসি হাসি তাকিয়ে আছে তার দিকে। সে বাচ্চাটাকে যত শক্তি দিয়ে সম্ভব ছুঁড়ে ফেলে দিয়ে নৌকার দিকে দৌড় দিল। নৌকা বাঁধার দড়িটা একটানে খুলে ফেলে লাফ দিয়ে নৌকায় উঠল। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটা বাইতে শুরু করলো। পাড়ের থেকে যতটা সম্ভব মাঝ নদীতে চলে আসতে লাগলো সে। তার মনে হলো যদি আজ সে থেমে যায় তাহলে আর জীবনে নৌকা বাইতে পারবে না। সামনে শ্মশান থেকে তখনও ধোঁয়া উঠছে। সে পাড় থেকে সরে এসেছে অনেকটাই। ঠিক তখনই পেছন থেকে একটা গড়গড় শব্দ তার কান ঝালাপালা করে দিল। সে ভয়ে ভয়ে পেছনের দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, কিন্তু এখন মনে হচ্ছে তার বয়স 2 বছরের বাচ্চার মতো হবে। আর তখন বাচ্চাটাকে স্বাভাবিক বাচ্চাদের মতোই দেখাচ্ছিল। একটা রাগান্বিত মুখ নিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। সেই মুখ থেকে গড়গড় শব্দ ভেসে আসছে। তার চোখের সামনেই চাঁদের আলোতে সেই বাচ্চাটার অবয়ব পরিবর্তিত হতে থাকলো। সোহাগ দেখল বাচ্চাটার চোখ আগুনের মতন বর্ণ ধারণ করতে শুরু করে দিয়েছে, আর বাচ্চার মুখ আস্তে আস্তে লম্বা হতে শুরু করে দিয়েছে, এবং তার শেয়ালের মুখের মতো আকৃতি নিয়ে সে আরো জোরে নৌকা চালানো শুরু করে দিল। আস্তে আস্তে অনেক দূরে চলে আসলো সে। যতক্ষণ চাঁদের আলোতে সে বাচ্চাটাকে দেখা গেল, সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এর কিছু সময় পরে অন্ধকারে মিলিয়ে গেল বাচ্চাটা। সোহাগ যেন এক নতুন জীবন ফিরে পেল। সে গ্রামের দিকে নৌকা নিয়ে আসা শুরু করলো। অনেকটা পথ আসার পরে সে আবার খেয়াল করলো নৌকার পাশে একটা বড় মাছ ভেসে উঠছে বারবার। সে চিন্তা করলো এখন তো আর কিছু নেই, তাই মাছটা ধরার চেষ্টা করি। এই জন্য সে নৌকাটা আস্তে আস্তে আবার পাড়ের কাছে নিল। হ্যারিকেনের পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিল। মাছটা যখন পাড়ের দিকে চলে গেছে, মাছটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু মাছ যে ওপরের দিকে ভেসে আর নিচে নামলে পানিতে যেমন ঢেউ হয় তেমন হতে লাগলো। তারপর সে নৌকা থেকে হাতে ক্যাটা তুলে নিল। নৌকা থেকেই সে পানির ঢেউ লক্ষ্য করে ক্যাটাটা ছুড়ে দিল। ক্যাটাটার সাথে মাথায় যে ছোট দড়ি তার হাতে ছিল, সেটাতে খুব জোরে টান অনুভব করলো। পানির দিকে তাকিয়ে দেখল সেই জায়গার পানি লাল হয়ে যাচ্ছে রক্তে। সে ভয় পেয়ে গেল, এমন ভাবে তো মাছের থেকে রক্ত বের হয় না। সে ক্যাটাটা উপরের দিকে তুলতেই দেখল তার বাড়ির পাশের যুবক বয়সের এক ছেলে ভেসে উঠেছে। আর সোহাগের পরে লক্ষ্য করল তার ছেঁড়া ক্যাঁটাটা সেই ছেলের ডান হাতে কাঁধের একটু নিচে বিঁধেছে, আর সেখান থেকেই অনবরত রক্ত বের হচ্ছে। সে এটা দেখে ভয়ে ক্যাঁটাটা ছেড়ে পিছিয়ে গেল কয়েক পা। ছেলেটা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সোহাগ ভাই, আমাকে নৌকায় তোলেন। সোহাগ তার কথা শুনে তার দিকে এগিয়ে গিয়ে ছেলেটাকে টেনে নৌকায় তুলল। তারপর সোহাগ ছেলেটাকে বলল, তুই এখানে এসেছিস এত রাতে? আর এত রাতে পানিতে এভাবে নেমে কি করছিলি? ছেলেটা বলল, আমি ডুব দিয়ে মাছ ধরছিলাম, আর তুমি এসে ক্যাটাটা বিধিয়ে দিলে। তারপরে সোহাগ আস্তে করে ক্যাটাটা বের করলো ছেলেটার হাত থেকে, আর নিজের ঘাড়ের গামছা দিয়ে শক্ত করে বেঁধে দিল ছেলেটার হাতের ক্ষতস্থানটা। কিন্তু তখনও ছেলেটার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সোহাগ ছেলেটাকে বলল, চল তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, আর তোর হাত ব্যান্ডেজ করতে হবে। ছেলেটা শুধু বলল, চলেন।
এরপরে ছেলেটা নৌকার মাথায় গিয়ে সামনের দিকে হয়ে বসে পড়ল, আর সোহাগ নৌকার অপর মাথায় যে বৈঠা হাতে নৌকা চালানো শুরু করে দিল গ্রামের পথে। চাঁদের আলো যেন তখন আরো কিছুটা ম্লান হয়ে গেছে। চারিদিকে বাতাসের আর পানির শব্দ। রাতের নীরবতা জেগে বসেছে তাদের দুজনকে। হ্যারিকেনের আলোয় সামনের ছেলেটাকে দীপ্তমান দেখাচ্ছে। একটু পর পর ঠান্ডা বাতাস বয়ে আসছে যেন কোথা থেকে, আর সেই বাতাসে হ্যারিকেনের গ্লাসের ভেতর দিয়েও আলোটাকে যেন নাচিয়ে দিচ্ছে বারবার। আলোটা যেন নিভু নিভু হতে হতে আবার জ্বলে ওঠে, আর সেই আলোর শিখায় এই জনমানবহীন এলাকায় তারা দুজনেই যেন শুধু আলোকিত হয়ে আছে। এই সময় এসে সোহাগের খুব শান্তি লাগছিল। এতগুলো অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরে এমন প্রশান্তিটার দরকার ছিল তার। সে ভাবতে লাগলো একটা পরিচিত ছেলে এখন আছে তার সাথে। এটা মনে হতেই তার মাঝে আবার একটা চিন্তা ঢুকে গেল। তার মাথায় প্রশ্ন চলে আসলো, সে যখন মাছটাকে ক্যাটা দিয়ে মারল তখন তো কোনো লোককে এসে দেখতে পায়নি আশেপাশে, আর ছেলেটা এই শীতের রাতে এভাবে পানিতে নেমে গ্রাম থেকে এত দূরে এসে মাছই বা ধরতে যাবে কেন? আর তাকে তো এখানে মাছ ধরতে আসার আগে আমি বলেছিলাম আমার সাথে আসতে, তখন আসলো না, বরং আমাকে আরো নিষেধ করে দিল আসতে। আর এখন সে এখানে মাছ ধরতে এসেছে একা একা, আর তার সাথে মাছ ধরার কোনো কিছু দেখলাম না। সোহাগ আরো খেয়াল করলো এতটা পথ, প্রায় 10 মিনিট সে নৌকা চালিয়ে আসলো, আর ছেলেটা একবারের জন্য তার সাথে কথা বলল না। তাহলে কি সেও অন্য জগতের কেউ? সোহাগ আর ভাবতে পারছে না কিছু। তার মনে হচ্ছে সে আবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এলোমেলো সব চিন্তা যেন তাকে পাগল করে তুলছে। সে সাথে সাথে ছেলেটার দিকে তাকিয়ে ডাক দিতে যাবে, এমন সময় হ্যারিকেনের আলোয় দেখলো ছেলেটা নৌকার মাথায় নেই। সাথে সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে। কিন্তু তার অবাক হওয়া যেন এখনো বাকি। সে দেখল সে এতক্ষণ ধরে নৌকা চালিয়ে আবার সেই শ্মশানের কাছেই ফিরে এসেছে, আর সাথে সাথে একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসলো তার কানে। নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখলো সেই বাচ্চাটা পাড়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। সোহাগ বৈঠা মাটিতে ঠেকিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারল না সে নৌকাটাকে। যেন পানি আঠার মতো নৌকাটাকে আটকে দিয়েছে। চাঁদের আলোয় তখন স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটাকে। তার দিকে তাকিয়ে হেসেই চলেছে সে। ভয়ে শীতের রাতেও ঘামছে। কি করবে, কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। এদিকে বাচ্চারা তখন আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছে পাড় থেকে, আর সোহাগ তখনও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নৌকা চালাতে, কিন্তু তখনও নৌকা একদম চলছে না। তার চোখের সামনেই বাচ্চাটা পানিতে নামলো, তারপরে মাছের মতো করে মাথা ভাসিয়ে পানিতে সাঁতার দিয়ে এসে সে নৌকাটাকে ধরে ফেলল। বাচ্চাটার মুখে তখন আর সেই হাসিটা নেই। সেই হাসি মাখা মুখে এখন শুধু রাগ। বাচ্চাটা নৌকায় উঠতে যাবে, এমন সময় সোহাগ পানিতে লাফ দিয়ে শ্মশানের দিকে সাঁতার দিল। শ্মশানের পাড়ে সে উঠে সেই ফাঁকা মাঠটার মাঝে দৌড়াতে শুরু করলো। ছোট গাছ, ধানের জমি সব পার হয়ে একভাবে দৌড়াচ্ছে সে। পেছনে তাকিয়ে আর দেখার মতো সাহস নেই তার। এভাবে কত সময় কোন দিকে দৌড়াচ্ছে তার খেয়াল নেই। কিছু সময় পর সে একটা রাস্তায় এসে পৌঁছালো। সে মাটির রাস্তা ধরে লোকালয়ের আশায় দৌড়াচ্ছে। চাঁদের আলো রাস্তার গাছের সারির ফাঁক দিয়ে অল্প অল্প করে রাস্তার ওপর এসে পড়ছে। আলো আধারির একটা পরিবেশ চারদিকে। ভেজা গায়ে তার শরীর ঠান্ডায় কাঁপছে। চারদিকে ঝিঝি পোকার ডাক। তার মনে হচ্ছে তার চোখ যেন এখন বন্ধ হয়ে যাবে। সে আবছা দেখলো একটু দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে আলোর ছটা দেখা যাচ্ছে। সে চিৎকার দিয়ে রাস্তার সেই লোকগুলোকে ডাক দিল, দয়া করে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সে খোলা খোলা চোখে দেখল সেই আলোটা এগিয়ে আসছে তার দিকে। তার মনে হচ্ছে সে মারা যাবে। এটাই তার জীবনের শেষ রাত। সে হয়তো আর কোনোদিন দিনের আলো দেখতে পারবে না। দিনের আলোর জন্য যেন তার মন আকুল হয়ে উঠেছে। এরপরে আর কিছু মনে নেই। একটা প্রচন্ড বাতাসে সে জেগে উঠল। শরীরে প্রচুর ব্যথা তার। তার পাশে থাকা লোকগুলোর কথা শুনতে পাচ্ছে সে, কিন্তু তারা ঠিক কি বলছে তা বোঝা যাচ্ছে না। সে খেয়াল করলো সে এক মাঠে ঘাসের ওপরে শুয়ে আছে, আর লোকগুলো তার থেকে একটু দূরে একটা চিতা সাজাচ্ছে। চিতাটা অর্ধেক সাজানো হয়ে গেছে তখন। লোকগুলো হাসাহাসি করে কি যেন বলছে আর চিতা সাজাচ্ছে। সে ওঠার চেষ্টা করতেই দেখলো তার থেকে একটু দূরে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে লাশ।
মাথা ঘুরিয়ে চারিদিকে খেয়াল করে দেখল সে শুয়ে আছে সেই শ্মশানের মাঠের কোনো এক কোণে, আর শ্মশানে চিতা সাজানো হচ্ছে। দুজন লোক এসে তার পাশে লাশটাকে তুলে নিয়ে গেল, তারপরে চিতার উপরে লাশটা রেখে দিল। এরপরে লাশের উপর আরো কিছু কাঠ দেওয়ার জন্য অপর দুজন লোক কাঠ নিয়ে চিতার পাশে দাঁড়িয়ে আছে। সোহাগ নির্বিকার চিত্তে সব দেখছে, কিন্তু তার চূড়ান্ত ভয়টা এখনো বাকি আছে। এটা সে বুঝতে পারে যখন লোকগুলো লাশের ওপর থাকা সাদা কাপড়টা টান দিয়ে ফেলে দেয়। সে দেখতে পায় চিতার উপরে রাখা সেই লাশটা আর কারো নয়, এটা তার নিজের লাশ। এবার সে ভয়ে একটা আত্মচিৎকার দিয়ে ওঠে আর দিক বিদিক দৌড়াতে শুরু করে দেয়। পেছন থেকে ভেসে আসছে অনেক হাসির শব্দ, কিন্তু তার পেছনে তাকিয়ে দেখার সাহস নেই। একটু সামনে যেতে সে দেখতে পায় তার নৌকা পাড়ে আটকানো। সে এক লাফে নৌকায় উঠে পড়ে, শরীরের সমস্ত শক্তি দিয়ে গ্রামের দিকে নৌকা চালাতে শুরু করে দেয়। ঠিক কতক্ষণ গ্রামের দিকে নৌকা চালিয়েছে সে মনে নেই তার। তার শুধু একটাই চিন্তা, আজ বাঁচতে হবে। চাঁদটা আকাশে তখন আর দেখা যাচ্ছে না, একটা ঘন অন্ধকার ঘিরে ধরেছে তাকে। কোন দিকে নৌকা চালাচ্ছে তা সে নিজেও জানে না। হঠাৎ সামনে একটা আলোর বিন্দু দেখতে পায় সে। সোহাগে চেঁচিয়ে ডাকে সামনে। সে দেখতে পায় আরো কয়েকটি নৌকা এগিয়ে আসছে তার দিকে, আর সবাই তার চেনা গ্রামের লোক, একসাথে মাছ ধরে। তাকে সবাই যখন নৌকায় পায় তখন সোহাগের শরীর ভেজা, গায়ে কাঁপুনি ধরে গেছে, কথা বলার অবস্থায় সে নেই। এরপর সোহাগের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজের বাড়িতে ঘরে শুয়ে আছে। জানালা দিয়ে দিনের রোদ এসে পড়েছে তার শরীরে। সে চোখ খুলে বলল, আমাকে বাইরে নিয়ে চলো। দুইজন তাকে ধরে বাইরে নিয়ে আসলো। চারিদিকে দিনের আলো দেখে যেন প্রাণ ভরে গেল তার। তারপরে সবাই কি হয়েছিল রাতে তা জানতে চাইলে সে সবকিছু বলল। সব শুনে একজন বৃদ্ধ বলল, এই জায়গায় সেই ছোট বাচ্চাটাকে অনেকেই দেখেছে, তোমার একা সেখানে যাওয়া ঠিক হয়নি। সোহাগের শরীরে তখন কাঁপুনি দিয়ে জ্বর। সোহাগের কদিন পরে পুরোপুরি সুস্থ হয়ে যায়। সে এখনো জীবিত আছে এবং এখনো সেই নদীতে মাছ ধরে। তবে সেই রাতের পর থেকে সোহাগ একা রাতে আর মাছ ধরতে যায় না নদীতে। আয়োজন করেছি একটা একদম লাইভ সেশনে আপনাদের ঘটনা শোনানোর, এবং সেখানে আমাদের একজন আপু উপস্থিত আছেন। আমরা তার পরিচয় জানবো শুরুতে, তারপরে ঘটনায় যাব। আপু, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি এসেছি কানাডার থেকে, বেরি শহর থেকে। আমার নাম সামিরা। ওকে, আমরা তাহলে ঘটনায় চলে যাই আপনার।
আমি উঠে বসে গেলাম, উঠে বসে চারিদিকে তাকাচ্ছি, সাথে সাথে আমি সাবরিনা আপাকে ফোন দিয়েছি। আমি সাবরিনা আপা, আমি না এই রুমটাতে থাকতে পারবো না, আমি ভয় পাচ্ছি। তারপর উনি এসে বলে কি চলো আমার রুমে চলো। আমি তো ব্যাগ বলে উনি বলছে হোটেল রুম টুম কিছু চেক আউট করতে হবে না, জাস্ট সবকিছু নিয়ে চলো, আমরা যাওয়ার দিন চেক আউট করে বের হয়ে যাও। আমরা 5 দিন ছিলাম, 2 দিন তো আমার এইভাবে কেটে গেল, আর 3 দিন ওনার সাথে ছিলাম। থ্যাংক ইউ না টু সেভ মাই লাইফ দ্যাট ডে। আফটার দ্যাট ও মাই গড ইটস সো স্ক্যারি। তো ভালোই লাগছিল, আমরা এরকম আরো কিছু শুনি না, হোটেলের ঘটনাগুলো বেশ ভালো লাগছে। এটা সাফিরের ঘটনা বললাম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুবাই আভরি হোটেলের একটা ঘটনা। আভরি হোটেলের তা আমি একটা ফ্লাইটে গেছি, ঢাকা থেকে গেছি ফ্লাইটটাতে। এটা আমি যখন হোটেলে চেক ইন করছি রুমে, আমি ফাজার আজান শুনতে পাচ্ছি যে আজান হচ্ছে। যাই হোক, আমি চলে গেছি। ওই রুমটা আমার রুম
5 মিনিটস হেঁটে গিয়ে নেক্সট বাস স্টপে যেতে হবে। মেবি সাম অ্যাঞ্জেল অর সামথিং, যেহেতু বাবা মার দোয়া। ভাবছি কি করে পাখিটাকে মানে স্টোর রুমে ঢুকেছে, মানে
এই যে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স গুলা সামটাইম হান্ট মি, বাট আমি আলহামদুলিল্লাহ আমি এগুলোকে ভয় পাই না। এই জন্য ভয় পাই না, আমি মনে করি এরাও আল্লাহ অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য, আমারকে সময় দেওয়ার জন্য। আমি যখন যে কেউ শুনে তাদের অনেক সময় দিতে হয় এগুলোর জন্য। থ্যাংক ইউ টু ভূত.com এন্ড রাসেল ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com এবং আমরা শুনছিলাম এয়ারলাইন্সের ঘটনাগুলো, এবং এই ঘটনাগুলো আমরা সবাই খুব পছন্দ করি এবং সবসময় এই ঘটনাগুলো আমি দেখি যে অনেক প্রশংসা পাচ্ছে যখন শেষ হয় তারপরে। এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো এখানেও নন্দিনী আপুকে, কারণ তিনি এই ব্যাপারগুলো সবসময় ঘটান এবং অনেক তার কারণেই এই বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেরও বিভিন্ন এয়ারলাইন্সের যারা ক্রু এবং যারা হচ্ছে বিভিন্ন যারা মেম্বার স্পেশালি তারা আসেন এখানে, পাইলট থেকে মেম্বার থেকে সবাই, এবং তারা ঘটনা শেয়ার করেন, আমাদের খুব ভালো লাগে। এই জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদেরকে এত দূরে থেকেও বাংলাদেশের বাইরে থেকেও আমাদের কথা মনে রাখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আমার সঙ্গে সেই রকমই একজন মানুষ রয়েছেন, তিনি তার পরিচয়টা তার মুখ থেকে আমরা শুনবো, কারণ আমি বলতে চাই না, কিন্তু তিনি একটা জিনিস বলে রাখি, তিনি শুধুমাত্র দেশে না দেশের বাইরে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করেছেন, এবং সেই সূত্র ধরেই তিনি কোনো একটা এয়ারলাইন্সের তার সাথে বা তার দেখা বা তার জানা কোনো একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আমরা এখানে নামটা বলতে চাচ্ছি না, নাম বলবো না, কোনো এক সময় এই ঘটনাটা ঘটেছিল, সময়টা উল্লেখ করব না, এয়ারলাইন্সের নাম উল্লেখ করব না, কোথায় ঘটেছিল সেটা উল্লেখ করব না, শুধুমাত্র আমরা ঘটনাটা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম শ্রোতাদের এবং রাসেল ভাইকে। অনেক ভালো লাগছে অনেকদিন পর আপনার স্টুডিওতে এসে। আমি একজন এয়ারলাইন ক্রুদেরকে নিয়ে অনেক মজার মজার গল্প আছে। আমাদের চাকরিটা আসলে খুবই অ্যাডভেঞ্চারাস, অনেক থ্রিলিং, প্লাস এটা অনেক চ্যালেঞ্জিং একটা জব। তো আমরা যেহেতু পৃথিবী ঘুরে বেড়াই, বিভিন্ন স্টেশনে বিভিন্ন হোটেলে নানান ঘটনা আমাদের সাথে ঘটে যায়, সেটার একটা অংশ বিশেষ আজকে আমি শেয়ার করব। তবে এইটা কোনো হোটেলে ঘটেনি, এটা আমাদের প্লেনের ভিতরেই ইন ফ্লাইটে ঘটেছে। ঘটনাটা এরকম যে একটা ফ্লাইট যাচ্ছিল তার অরিজিনাল স্টেশন থেকে আরেকটা দূরের একটা স্টেশনে, এটা অ্যাবাউট 7 hours or more than that এরকম ফ্লাইং আওয়ার ছিল। তো এইসব ক্ষেত্রে যখন জাহাজটা খালি যায় তখন মাত্র 2 জন ক্যাবিন ক্রু ফ্লাইটে নিয়ে যায়। সেই ক্ষেত্রে একজন সিনিয়র মেয়ে ছিলেন আর একজন জুনিয়র ছেলে ছিলেন। ছেলেটা গ্যালিতে কাজ করছিল। গ্যালি মিনস যেখানে ফুড হ্যান্ডেলিং হয় প্লেনের, সেই জায়গাটাকে গ্যালি বলে। আর যিনি সিনিয়র উনি রেস্ট নিচ্ছিলেন একদম সামনের সিটে বসে 1A-তে, একদম সামনের যে 1 নম্বর সিটটা 1A, জাহাজের প্রথম সারির। পুরা জাহাজ অন্ধকার, জাহাজটা অনেক বড়, জাহাজটা সম্ভবত বোয়িং 777 হবে। যেহেতু অনেক বড় জাহাজ, অন্ধকার, এবং সাধারণত আমরা ক্রুরা অনেক প্যাসেঞ্জার নিয়ে ট্রাভেল করি, যার জন্য খালি জাহাজের বিষয়টা অত ফিল করি না। কিন্তু যখন আমরা একটা ফেরি ফ্লাইটে যাই, এটাকে ফেরি বলে, যখন যে ফ্লাইটটা খালি যায় সেটাকে ফেরি বলে, ফেরি ফ্লাইট নিয়ে যাই, তখন এই ফ্লাইটটা কোনো কারণ ছাড়াই হন্টেড লাগে। মনে হয় যেন কিছু আছে, মনে হয় যেন অন্ধকার, আবছা আলো থাকে জাহাজের মধ্যে, সবকিছু মিলিয়ে একটা হন্টেড একটা পরিবেশ সৃষ্টি হয়। সেরকম একটা ঘটনা সত্যি সত্যি যেটা ঘটেছে আমাদের সাথে, সেরকম একটা ঘটনা আমি শেয়ার করছি। ঘটনাটা আমার কোনো একটা কলিগের সাথে ঘটেছে, তার থেকে আমার শোনা।
সে যখন রেস্ট নিচ্ছিল তখন একটা পর্যায়ে সে অনেকটা ন্যাপ নিচ্ছিল, সে ঘুমিয়ে পড়েছিল। তো সে তখন ফিল করলো তাকে কোনো একটা ইনভিজিবল কিছু অ্যাটাক করেছে এবং সে ব্যথা পেয়েছে। সে ধুম করে ঘুম থেকে উঠে গেল, সে দৌড়ে ককপিটে চলে গেল। ককপিটে যে সে ক্যাপ্টেনকে বলছে, স্যার আমি আপনাদের ককপিটে একটু বসবো কিছুক্ষণের জন্য। তো ক্যাপ্টেন বলছেন ঠিক আছে, নো প্রবলেম, বসেন। সে সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল আর খুব ঘামাচ্ছিল, খুব ভয় পাচ্ছিল। তখন সে ক্যাপ্টেনকে আবার বললো যে স্যার আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। তখন বলে জি বলেন। তখন সে বলা শুরু করলো যে আমি একটু আগে 1A বসে রেস্ট নিচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে আমাকে একটা অদৃশ্য কিছু, ইনভিজিবল কিছু আমাকে অ্যাটাক করেছে এবং আমি খুব ব্যথা পেয়েছি স্যার এবং ভয়ও পেয়েছি, সেজন্য আমি আর পিছনের দিকে আর যাব না। তো ক্যাপ্টেন শুনে খুব অবাক হয়েছে। প্রথমে উনি তো বিশ্বাসই করতে চাননি। তারপরে সে তার ঘাড়ের কাছে 4টা আঙ্গুলের দাগ সে দেখালো। তখন এটা অবিশ্বাস করার কিছু নাই যে আসলে তো জাহাজে কিছু নাই, কেউ নাই, এটা কেমন করে সম্ভব, খুবই একটা উইয়ার্ড ব্যাপার। তখন এই ঘটনা শুনে তো উনি বলছে ঠিক আছে আপনি ভয় পেন না, আপনি এখানেই বসেন আমাদের সাথে। তখন ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে জাহাজের কন্ট্রোলটা হ্যান্ড ওভার করে উনি বলে আমি একটু পিছনে যে ঘুরে আসি দেখি কি অবস্থা আসলে কি। তারপরে উনি হাঁটতে হাঁটতে পিছনে গেলেন, পিছনে গিয়ে একদম লাস্ট উনি নর্মালি ফ্লাইট অপারেট করে উনি ওনার ডেস্টিনেশনে গিয়েছিলেন। কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সটা আমার সেই ক্যাবিন ক্রু এবং সেই ক্যাপ্টেন ওনাদের কাছ থেকেই শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো প্লেনের ভিতরে আসলে এরকম কিছু আছে কিনা অশরীরী বা এরকম প্লেনের ভিতরে যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, এটা একটা এক্সপিরিয়েন্স আমাদের জীবনে। তো ওই জাহাজে আমরা গেলে সবসময় একটু অ্যালার্ট থাকতাম আর মনে মনে ভয় পেতাম কেউ কিছু আবার দেখবো কিনা। তবে যখন প্যাসেঞ্জার থাকে তখন কিছু দেখতে পাই না, যখনই আমরা খালি জাহাজ নিয়ে যাই তখন কিছু না কিছু একটা টের পাই, এরকম একটা অবস্থা ছিল। সো এটা ছিল আজকের আমার গল্প। হোপ যে সবার ভালো লেগেছে। আবার কখনো দেখা হলে আরো গল্প নিয়ে আসবো। শ্রোতাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। থ্যাংক ইউ রাসেল ভাই, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। অসাধারণ, আসলে ঘটনাটা অসাধারণ, সেটাই আমি বলবো এবং আশা করছি যে আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ।
একটা ছোট্ট ঘটনা দিয়ে শেয়ার করি, যেটার সাথে উনি সম্পৃক্ত ছিলেন। তখন শীতকাল, ডিসেম্বর মাস। সাধারণত প্রতিটি ঘরে আলাদা রান্নাঘর থাকে, যেখানে সারা বছর রান্না হয় শীতকাল ছাড়া। আর শীতকালে বাইরে মাটির চুলায় রান্না করা হয় এবং রান্নার স্থানটির চারপাশ খেজুর গাছের পাতা দিয়ে ঘিরে রাখা হয়, যাতে বাতাসে চুলা নিভে না যায়। সন্ধ্যার পরে খাবার গরম করার জন্য আমাদের হেল্পিং হ্যান্ড মেয়েটি বাইরের চুলা জ্বালালো এবং খাবার গরম করছিল, আর আমি ওর পাশে বসে দেখছিলাম। সত্যি বলতে কি, এই সব স্থানগুলোকে এখনো আমি খুব মিস করি। এটা একটা অন্যরকম পরিবেশ। খাবার থেকে ধোয়ার গন্ধ আসার অনুভূতিটাই আলাদা। মাটির চুলায় যাই রান্না হতো তাই মজা লাগত। তখন ঘরের কোনায় ছিল ইলেকট্রিক বাল্ব। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। চারিদিক খুবই অন্ধকার ছিল, কারণ তখন অমাবস্যা চলছিল। মেয়েটি আমাকে বলল, তুমি বসো আপু, আমি বাতি নিয়ে আসি। আমি তখন চুলার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি চুলাটা নিভে গেছে। দেখে আমি ভাবলাম চুলা জ্বালিয়ে রাখা উচিত। তাই উঠে গিয়ে শুকনো খেজুর পাতা ছেঁড়ার জন্য যেই না হাত বাড়িয়েছি, তখন দেখতে পেলাম পাতাগুলো দুই দিকে সরে যাচ্ছে। তখন আমি পাতা ধরা বাদ দিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। পরক্ষণেই দেখি একটি সাদা হাত ওই ফাঁকা জায়গা দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে। হাতটা এত সাদা ছিল, মনে হচ্ছিল যেন হাত থেকে আলো বের হচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দেই এবং আমার দাঁতে খিল লেগে যায়। তখন ওই হাতটা আমি ভুলতে পারি না। যদিও আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর হাতটির কথা। এরপর আমার মুখে পানি দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু সবকিছু স্বাভাবিক হচ্ছিল না। তখন দাদিকে ডাকা হয়। উনি ঘটনা শুনে দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দেন এবং ওই পানি গায়ে ছিটিয়ে দেন। তখন আমি স্বাভাবিক হই। এরকম অনেক কিছুরই দাদি সমাধান করে দিয়েছিলেন। যাই হোক, এবার আসি মূল ঘটনায়, যেটা ঘটেছিল দাদির সাথে। আশা করি আপনাদের একটা বাস্তব ঘটনার অভিজ্ঞতা হবে, যেগুলো কিভাবে হয় এবং হওয়ার পরে কিভাবে এগুলোর সমাধান করা হয়ে থাকে। ঘটনা একদম 100% সত্যি এবং কারো কাছ থেকে কালেক্ট করাও না, পুরোপুরি আমার নিজের বাড়ির লোকজনের সাথে ঘটা। ঘটনাটি 90 দশকের। ওনার 4 জন ছেলে একই এলাকায় পৈতৃক বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি করেছিলেন, আর দাদি প্রায় প্রতিদিনই তার 3 ছেলেরই বাড়িতে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন। বলে রাখি, তিনি থাকতেন তার ছোট ছেলের সাথে। একদিন দাদি তার সেজো ছেলের বাড়িতে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। চাচা দাদিকে বলেছিলেন, মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি একা যেতে পারবে না, আমি আসি তোমার সাথে। না বাবা, তোর আসতে হবে না, আমি একা যেতে পারবো। আমি জানি তুমি একা যেতে পারবে, কিন্তু রাস্তাটা তো ভালো না, তুমি জানো। কিভাবে একা যেতে সাহস করো? একটু হেসে বললেন, বাবা, আমার সাথে আল্লাহ আছেন, ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না, আমার আল্লাহই আমাকে রক্ষা করবেন। এই বলে উনি একাই রওনা করলেন, আর চাচাও বাধা দিলেন না। বাড়িতে আসার 2টা রাস্তা ছিল। একটা ছিল বেশি দূরত্বের, কিন্তু ততটা নির্জন নয়। আরেকটি রাস্তা ছিল একটু শর্টকাট, কিন্তু অনেক বেশি গাছপালা, অন্ধকার ধরনের, এবং বাগানের শেষের দিকে একটা নালা ছিল যেখানে সবাই মাছ ধরত। আর নালাটা পার হওয়ার জন্য একটা গাছের গুড়ি ফেলে রাখা ছিল নালার ওপর। উনি সেই রাস্তাটি বেছে নিলেন। কিছুটা হাঁটার পরেই দূরে বাগানের ভেতরে একটা বাঁশ ঝাড় ছিল। বাঁশ গাছের দিকে হঠাৎ চোখ পড়তেই দেখতে পেলেন কালো চাদর পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, এই, কে ওখানে? কে তুমি? এই সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে আছো? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। দাদি আবারও বললেন, কে তুমি? আমি ডাকছি, উত্তর দিচ্ছ না যে? তিনি একটু বেশি সাহসী ছিলেন। ভয়ানক কিছু ওনার মাথায় আসছিল না। মনে মনে বলছিলেন, আজকালকার ছেলেমেয়েরা মুরব্বীদের কথার উত্তরও দেয় না। একটু রাগ করে তিনি সামনের দিকে এগোচ্ছিলেন। হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা সরে গেল, আর হালকা গায়ে বাতাস অনুভব করলেন। শরীরের মধ্যে কেমন যেন একটা শীতল অনুভূতির সৃষ্টি হলো। উনি তখন বাঁশ ঝাড়ের দিকে তাকালেন। ওখানে আর সেই কালো অবয়বটাকে দেখতে পেলেন না। এইবার ওনার প্রচন্ড ভয় করতে শুরু করলো। উনি জোরে সামনের দিকে আগানোর চেষ্টা করলেন। যেই না উনি নালা পার হতে গাছের গুড়িটার উপরে পা রাখলেন, অমনি ওনার পা ধরে কেউ একজন ওনাকে টান দিল এবং পানিতে উনি পড়ে গেলেন।
এদিকে আগে তো ফোন ছিল না। ছোট ছেলে খুব চিন্তায় পড়ে গেল। মা তো বিকেলের মধ্যে চলে আসার কথা ভাইয়ের বাসা থেকে, এখন তো সন্ধ্যা প্রায়, কিন্তু আসছেন না কেন? তাহলে কি মা ওদের বাড়িতে থেকে গেল? এমন কখনো তো তিনি করেন না। এবার তার কাছে একটু ভয় লাগতে শুরু করলো। মার কোনো বিপদ হলো না তো? সে এবার ভাইয়ের বাড়ির দিকে রওনা করলো। কেন যেন তার কাছেও শর্টকাট রাস্তাটাকেই সন্দেহ হলো। কিছুটা এগোতেই দেখলো ওনার মাকে একজন পরিচিত লোক তুলে নিয়ে আসছে, আর সারা গায়ে কাদা মাখামাখি এবং চোখ বন্ধ। নিজের মায়ের এই অবস্থা দেখে উনি অনেক ভয় পেয়ে যান। উনি সম্পর্কে কাকু হন। কাকুকে জিজ্ঞেস করলেন, কাকু, আমার মায়ের কি হয়েছে? কাকু বললেন, আগে বাড়ি চলো, তারপর বলছি। এরপর দাদুকে বাড়ি নিয়ে এসে কাপড় বদলে কম্বল জড়িয়ে ধরে রাখতে হয়েছে, কারণ তার গা কাঁপছিল। এরপর চাচা ওই লোককে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল আব্দুল কাকু? উনি বললেন, আমি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলাম। ওই জায়গাটা যখন পার হচ্ছিলাম তখন এমনিতে কেমন গা ছমছম করছিল। এমন সময়ে কানে কাদা পানির মধ্যে মাছ ছটফট করলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম শব্দ ভেসে আসলো। ভাবলাম বড় কোনো মাছ হবে। যাব কি যাব না এই দ্বিধা নিয়ে সামনে পা বাড়াতেই আবারও শব্দটা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম। এরপর আমি যে দৃশ্য দেখলাম সেটা মোটেই বিশ্বাস করার মতো ছিল না। দেখি তোমার মা কাদার ভেতরে ডুবে যাচ্ছে। আমি গরুগুলোকে রেখে দৌড়ে নালার কাছে এসে ওনাকে টেনে তুললাম। দেখলাম উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। এরপর যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন তোমার সঙ্গে দেখা। এদিকে দাদি জ্ঞান ফিরতে ফিরতে রাত 10টা-11টার মতো বেজে যায়। এরপর সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছিল, কাদার ভেতরে পড়লে কিভাবে। সে শুধু সবার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। সবাই ভাবল অধিক ভয় পাওয়াতে সে মনে হয় কথা বলতে পারছে না, কাল হয়তো কথা বলবে। কিন্তু কয়েকদিন পার হয়ে গেল, সে আর কথাই বলতে পারছে না। সবকিছু সে ইশারায় বুঝাতে শুরু করলো এবং কাগজে লিখে দিল, আমি কথা বলতে পারছি না। সে সারাক্ষণ শুধু নামাজ পড়তো আর কোরআনের দিকে তাকিয়ে থাকতো। অবস্থার উন্নতি না দেখে সবাই সিদ্ধান্ত নিল যে দাদুর একজন পালিত মেয়ে আছে, তাকে খবর দেয়া হোক, যার সাথে শোনা যায় 21টা জিন আছে। সেই এটা সমাধান করতে পারবে। যেই কথা সেই কাজ, ডাকা হলো নেহরুর মা ফুপুকে। আমরা ওভাবেই ডাকতাম ওনাকে। সে সাধারণত রাতের বেলা বৈঠক করত। আমাদের ওখানে রিচুয়ালকে বৈঠক বলা হতো। এগুলো করার জন্য সে মোমবাতি, ধূপকাঠি, 7 ঘাটের পানি, 7 রকম ফুল, 7 গাছের পাতা, এরকম আরো অনেক কিছুর 7টা করে আনতে বলতেন। অনেক দিন আগের ঘটনা তো অতটা মনে নেই। যাই হোক, রাতের বেলা বলা হলো যাদের সাহস আছে তারাই ওই বৈঠকে দর্শক হিসেবে থাকতে পারবে। শর্ত হচ্ছে কোন রকমের আওয়াজ করা যাবে না, ভয় পেয়ে চিৎকার দেয়া যাবে না। মোট কথা ফুললি কোয়াইট থাকতে হবে। ফুপু বৈঠক করতে শুরু করলো এবং সে বৈঠকে কিছু জিকির এবং কিছু শব্দ ব্যবহার করতে লাগলো, যেমন আল্লাহু আল্লাহু। আমি পুরো কথাটা লিখলাম না, কারণ আমি অনেক শুনেছি রিচুয়াল কিছু শব্দ যেটা ব্যবহার করলে সেটার অনেক সময় রিচুয়ালের অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই সব স্থানে জিন চলে আসে। এভাবে উনি একাধিকবার এই শব্দগুলো বলার পর এক সময় মাটিতে পড়ে যান এবং টিনের চালে প্রচন্ড শব্দে কিছু পর পর আবার উনি জেগে ওঠেন, কিন্তু ওনার চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ডিফারেন্ট ভয়েসে তখন একটার পর একটা কথা বলতে থাকেন উনি, যেমন তুই কেন এসেছিস, তোর পরিচয় দে, তোর নাম কি। অন্য আরেকটা কণ্ঠ বলতে থাকে সে কিছুই বলবে না। এমন কয়েকবার জিজ্ঞেস করার পরে সে বলতে শুরু করে, আমাদের কাজে শুধু বাধা দেয়। ওর ওপর অনেক দিনের ক্ষোভ আছে আমাদের। শুধু একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে হাতের কাছে যেদিন পাবো, আর সেদিনই মোক্ষম সময়। কাদার ভেতর তো ঢুকিয়েই ফেলেছিলাম, কিন্তু ওই আব্দুল না আসলে ওকে শেষ করে ফেলতাম। ওকে তো গলা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলাম, তাই কথাও গলায় আটকে গেছে। জবান আর ছাড়ব না, আর তখন কাউকে দোয়া পড়ে ফুঁ দিতে পারবে না, আমাদের জন্য ঝামেলাও হবে না। ফুপু এবার আগের মতো মোটা ভয়েসে বললেন, না গেলে তোকে ভয়ানক শাস্তি দেব। এরপর এভাবে একাধিকবার প্রেশার ক্রিয়েট করার পরে তার কিছু চাহিদা ছিল, সেগুলো ফুপু দিতে রাজি হননি। উনি বললেন, তুই যাবি, শূন্য হাতে কিছুই পাবি না, আর তোর ওপর আমার জিনেরা নজর রাখছে। যদি আর কারো কোনো ক্ষতি করিস তাহলে তোকে সেই দিনই কতল করা হবে। এরপরে সে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায়, আমি পিশাচ, আমার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা,
আশ্চর্যজনক ব্যাপার হলো আমার দাদি সেই রাতেই কথা বলা শুরু করেন। এরপর উনি সব ঘটনা খুলে বলেন এবং আব্দুল কাকুকে উনি অনেক ধন্যবাদ দেন। তুমি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম আরো অনেক ঘটনা আছে, তবে ঘটনাগুলো অনেক ছোট ছোট, আজ আর লিখলাম না। যদি আপনি ছোট ঘটনা একত্র করে পাঠাতে বলেন সেগুলো পাঠাতে পারি। আমাদের গ্রামের বাড়িটা আসলে ছোটখাটো একটা জিনের কোকাপ শহর বলতে পারেন। ও আর একটা কথা, দাদি কিন্তু এখন বেঁচে নেই। উনি 2014 সালে মারা গিয়েছেন। লিসেনারগণ, আমার দাদির জন্য দোয়া করবেন। লিখেছেন হুমায়রা কবির এবং তিনি রাব্বির ওয়াইফ, আমরা সবাই জানি। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আসলে প্রথম ঘটনা সেটা হচ্ছে যে শুনতে একটু অদ্ভুত লাগে যে বেড়ার ফাঁক দিয়ে হাত ঢোকানো, কিন্তু এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি বলেই এই ঘটনাটা অর্থাৎ প্রথম পার্টটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাকিটা আপনাদের ওপর। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।